শুরু হলো পবিত্র মাহে রমজান। পবিত্রতা রক্ষার আহ্বান ধর্ম উপদেষ্টার। বাজারে উত্তাপ, মিলছে না সয়াবিন তেল, লেবু শসার আকাশ ছোঁয়া দাম। এবার নিত্যপণ্যের দাম কম, দাবি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির। ৩ মাস পেছাতে পারে নির্বাচন, জানালেন আবারও। আগামী নির্বাচনেই বড় ক্ষেত্র তৈরির সম্ভাবনা নেই নতুন দল এনসিপির। অভিমত বিশ্লেষকদের, কারো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলে মুখ থুবড়ে পড়ার আশঙ্কা। কসবায় বিএসএফ এর গুলিতে বাংলাদেশি হত্যার কড়া প্রতিবাদ বিজিবির। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরু হলো রহমত, বরকত আর নাজাতের পবিত্র মাহে রমজান। মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায় হয়েছে গতকাল রাতে। শনিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে বসে চাঁদ দেখা কমিটি। বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন আহ্বান জানান রমজানের পবিত্রতা রক্ষার। মামুন আব্দুল্লাহর রিপোর্ট। রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজেই দেব। রোজার গুরুত্ব বোঝাতে হাদিসে এভাবেই রয়েছে মহান আল্লাহ তাআলার বর্ণনা। বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দ্বারে হাজির হয়েছে পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনায় মহান রাব্বুল আলামিনের নৈকট্য লাভ ও তাকওয়া অর্জনের জন্য রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। শনিবার দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখা গেছে। রবিবার থেকেই শুরু হবে পবিত্র রমজান মাস। সন্ধ্যায় রোজা শুরুর বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এমত অবস্থায় আগামী 17 ফাল্গুন 1431 বঙ্গাব্দ 2রা মার্চ 2025 খ্রিস্টাব্দ রোববার থেকে 1446 হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। রহমত, বরকত আর মাগফিরাতের রমজান মাস তাকওয়া অর্জনে মুসলিম ধর্মাবলম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ধর্ম উপদেষ্টা তাই রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। পৃথিবীর বহু দেশে, মালয়েশিয়া, সৌদি আরব, আরব আমিরাতে আমরা দেখেছি ডিসকাউন্ট দেয়। রমজান আসলে 10%, 5%, 15% ডিসকাউন্ট দেয়। আমাদের এখানে উল্টা। আমরা ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করি রমজানের পবিত্র রক্ষার্থে এই পবিত্র মাসে তারা ব্যবসা করবেন, লাভ করবেন, নিঃসন্দেহে করবেন। তবে তারা যাতে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকে এই ব্যাপারে প্রয়োজনীয় তারা মানসিকভাবে তৈরি থাকবেন। এদিকে প্রথম তারাবিতে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। নির্দিষ্ট সময়ের অনেক আগেই তারাবিতে অংশ নিতে মুসলিমরা জমায়েত হন মসজিদে। আমরা চাবো সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারি এবং যত পাপ বা অন্যায় অত্যাচার করছি এগুলো যার মাপ চাই এবং আল্লাহ তাআলা যাতে আমাদের ক্ষমা করে, ক্ষমার জন্য মূলত আশা। আল্লাহ সুবহানাহু তাআলার নির্দেশিত যে রমজানের ফরজ আদায়ের বিধান রয়েছে এবং সেটাতেই যেন আমরা আনুগত্য স্বীকার করে পরিপালন করতে পারি, এই দোয়াই করি আল্লাহর কাছে। আমরা যেন এই মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে রমজানের হক আদায় করে যেন 30টি রোজা যেন রাখতে পারি এবং আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ যেন রমজানের 30টা রোজা রাখার তৌফিক দান করে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে একটি মাস সিয়াম সাধনা করতে পারার প্রত্যয় তারাবি আদায় করা মুসল্লিদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বরাবরের মতো এবারও রোজার উত্তাপ ছড়িয়ে পড়েছে মাছ, মাংস ও সবজির বাজারে। তীব্র সংকট সয়াবিন তেল সরবরাহে। বাজার ঘুরে কোথাও মিলছে না এই পণ্যটি। এমনকি বাড়তি দর ফলের বাজারেও। দোকানিরা বলছেন একসঙ্গে বেশি পণ্য কিনছেন ক্রেতারা, যার প্রভাব পড়েছে বাজারে। তবে ক্রেতাদের দাবি নানান অজুহাতেই পকেট কাটছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। শনিবার রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। রাজধানীর কারওয়ান বাজার, অল্প দামে পণ্য কিনতে যেখানে জড়ো হয় সব শ্রেণী পেশার মানুষ, কিন্তু অসাধু সিন্ডিকেটের দোহাই দিয়ে প্রতিনিয়ত ক্রেতাদের পকেট কাটছে একটি চক্র। রবিবার থেকে শুরু হচ্ছে মাহে রমজান। এরই মধ্যে নিত্যপণ্যের বাজারে উত্তাপ ছড়িয়ে পড়েছে। বরাবরের মতো এবারও মাংসের বাজার বেশ অস্থির। প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে 1300 টাকায়। গেল সপ্তাহে যা বিক্রি হয়েছে 1250 টাকায়। মানভেদে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়।
বিক্রেতাদের অজুহাত অধিক দামে কিনতে হচ্ছে গরু। 10-12 দিন ধরে মালের দাম বেশি বাড়তি, মনে করেন অনেক খরচা পড়ে যায়। সিন্ডিকেটগুলা ভাঙতে পারে, তাহলে হয়তো বা সাধারণ মানুষের জন্য আমাদের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে থাকলে আমাদের জন্য ভালো হয়। রোজা আসতে পারে না, মোকামে মাল নাই। সরকার পরিবর্তন হওয়ার পরে এখনো সিন্ডিকেট কমে নাই। বেশি দিয়ে কিনে আনতে হয় আমাকে মাল তো আর আমরা কম দামে আনতে পারি না। কম দামে হইলে আবার কম দামে বিক্রি করবো। রোজার একদিন আগেই বাজার থেকে ওধাও বোতলজাত সয়াবিন তেল। এতে ভোক্তা সাধারণ রমজানের পণ্য কিনতে এসে চরম বিপাকে পড়েছেন। সরকার বাজার সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ বলে মত তাদের। মানুষ এগুলা বাজারে তেল পাওয়া যায় এখানে জানি, এখানে তেল কিনতে এসে দেখি তেল এখানে অ্যাভেলেবেল নেই, কোনো দোকানদারের কাছে তেল নেই। রমজান মাস তেল ছাড়া চলবে কিভাবে? ইফতারি বানাবে কিভাবে? মানুষ খাওয়া দাওয়া করবে কিভাবে? মাল সবই অ্যাভেলেবল, শুধু একমাত্র তেল নাই। আমি যখন সেনাবাহিনীর লোকরা ডাক দিলাম তখন আমরা 200 টাকা করে পেঁয়াজ দিচ্ছে, তার আগে হচ্ছে 260 টাকা করে পেঁয়াজ চাচ্ছে। কারণ আমরা মহল্লায় যেই দামে কিনি এই পাইকারি বাজারে এসেও দেই ওই একই দামের। এদিকে রমজান শুরুর আগেই চড়াও লেবু আর শশার দাম। এক হালি লেবু বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়, শশা বিক্রি হচ্ছে 70 থেকে 100 টাকায়। ক্রেতাদের অভিযোগ সঠিক তদারকির অভাবে বাজারে অস্থিরতা কমছে না। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। গত রোজার মাসের তুলনায় এবার বিভিন্ন নিত্যপণ্যের দাম কম আছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম পুরো রমজান জুড়ে সহনীয় রাখতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। প্রেস সচিব আরও জানান, নির্বাচন এবছরের ডিসেম্বরে অথবা রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য হলে 2026-এর মার্চেও হতে পারে। রোকনুজ্জামানের রিপোর্ট। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আসন্ন রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতির পাশাপাশি দাম সহনীয় রাখতে সরকারের উদ্যোগ তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, গত রোজার চেয়ে এই রোজায় পণ্যের দাম কম। গত রোজার থেকে এই রোজায় বেশিরভাগ পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসছে, কমেছে। এবং এই যে সহনীয় পর্যায়ে আসা, এটা আমাদের পুরো রোজা ধরে, এই যে সামনে যে রোজা আসছে পুরো রোজায় আমাদের ফোকাস থাকবে যে এটাকে কিভাবে এই দামটাকে সহনীয় পর্যায়ে রাখা যায়। নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির দাবির বিষয়ে কথা বলেন প্রেস সচিব। আবারও জানান, নির্বাচন এ বছরের ডিসেম্বরে বা সংস্কারের আকার নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হলে পরের বছরের মার্চে হবে। নির্বাচনের রোডম্যাপ কিন্তু দেওয়া হয়েছে। বিএনপি যেটা চাচ্ছেন হয়তোবা যে এক্সাক্ট একটা ডেট চাচ্ছে, আমরা কিন্তু বলে দিয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলেছে যে নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে, যদি পার্টিগুলো, সব পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে কম রিফর্ম করে তাড়াতাড়ি ইলেকশনের দিকে দেশ ধাবিত হবে, তাহলে এটা ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। আর যদি না, ওনারা পলিটিক্যাল পার্টি চান যদি আরও কিছু রিফর্ম হওয়ার পরে ইলেকশন, সেক্ষেত্রে আরও 3 মাস এটা দেরি হতে পারে। এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আসার জন্য সরকারের বিরুদ্ধে ওঠা বাস রিকুইজিশনের অভিযোগও নাকচ করে দেন প্রেস সচিব। আমি এখানে দ্যাটপোর্টে বলবো যে আমাদের এখানে ইন্টারিম গভর্নমেন্টের এখানে কোনো রোল নাই। এটা হয়েছে, যেটা আমরা পিরোজপুরের ডিসির সাথে কথা বলেছি, ডিসি আশরাফুল আলম জানিয়েছেন যে পিরোজপুর শাখা বৈষম্য বিরোধী ছাত্র দল এবং নাগরিক কমিটি তাদের কাছে বাস রিকুইজিশনের জন্য জানিয়েছেন এবং তারা তাদেরকে ডিসি মহোদয়ের কাছে একটি চিঠিও দিয়েছেন। এবং সাথে যেটা হয়েছে যে তারা যারা আহত হয়েছিলেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে এবং যারা 2টা নিহতদের পরিবার তারা সবাই এসে তাদের কাছে রিকোয়েস্টটা করেছিলেন। সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে এবং এক ধরনের প্রেশারের প্রেক্ষিতে তারা 5টি বাস রিকুইজিশন করাতে হেল্প করেন। কিন্তু এই বাসগুলোর কোনো ধরনের কোনো পেট্রোলের খরচ বা এটা যাতায়াতের খরচ, কোনো খরচ এই ডিসি অফিস থেকে দেওয়া হয়নি। এখানে কোনো মনিটরিং ইনভলভমেন্ট ডিসির কর্তৃপক্ষের মধ্যে ছিল না। এছাড়া গণমাধ্যমে আসা পাবনার সাথিয়ায় গণবাস ডাকাতির ঘটনা অতিরঞ্জিত বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। কোনো ঘটনা যদি অতিরঞ্জিতভাবে আসে তাহলে সেক্ষেত্রে। রোকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। দেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগামী নির্বাচনে একটি রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হলেও দেশ পরিচালনার দায়িত্বে যাওয়ার সম্ভাবনা দেখছেন না রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ মনে করেন, এই নতুন দলের সাথে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা জড়িত। দলটিকে কিংস পার্টি বানানো হলে দলটির ভবিষ্যতের জন্য খারাপ হবে বলেও মনে করেন তিনি। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত।
নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুক্রবার জাতীয় সংসদের সামনে থেকে যাত্রা শুরু করে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। শেখ হাসিনার পতনের পর বেশ কয়েকটি নতুন রাজনৈতিক দলের আবির্ভাব হলেও জাতীয় নাগরিক পার্টি কিছুটা ব্যতিক্রম বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নতুন দলকে স্বাগত জানালেও এই সংগঠনের সাথে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা জড়িত আছেন বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। মনে হয় যে এটার সাথে সরকারি দলের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কয়েকজন জড়িত। তাদেরকে যদি কিংস পার্টি বানানো হয় তাহলে দলটির জন্য খারাপ। কোনো কিংস পার্টি বাংলাদেশে তো স্থায়ী আসন লাভ করতে পারেনি, সুতরাং তারা সরকারের দিকে না তাকিয়ে থেকে জনগণের দিকে তাকিয়ে যেন রাজনীতি করে, এটাই আমরা আশা করব। এই দলটি মূলত তরুণদের দ্বারা গঠিত হয়েছে এবং বাংলাদেশে এখন 35% জনসংখ্যার আছে তরুণ। তবে এই তরুণরা সবাই এই দলের সাথে যুক্ত হবেন এমনটাও ভাবার কোনো কারণ নাই, কারণ বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোরও একটা তরুণদের মধ্যে বড় প্ল্যাটফর্ম তাদেরও আছে। তরুণ প্রজন্মের বাইরে যে আমাদের জনগোষ্ঠীর একটা বড় অংশ আছেন যারা দীর্ঘদিন ধরে কোনো না কোনোভাবে রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক কর্মসূচি সেইগুলোর সাথে তারা যুক্ত আছেন, সেই লোকগুলোকে তাদের কর্মসূচির দিকে কতটুকু আকৃষ্ট করতে পারবেন এটার উপর এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ নির্ভর করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান মনে করেন আগামী জাতীয় নির্বাচনেই খুব বড় একটা ক্ষেত্র তৈরি করার সম্ভাবনা নেই জাতীয় নাগরিক পার্টির। আর অন্তর্বর্তী সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে অন্য কারো এজেন্ডা বাস্তবায়নের পথে হাঁটলে এই দলটি দ্রুতই মুখ থুবড়ে পড়বে বলে মনে করেন মেজর হাফিজ। আমরা প্রত্যেকটি নতুন দলকেও, সকল নতুন দলকেই স্বাগতম জানাই, তবে তারা যেন বাংলাদেশের জনগণের দিকে লক্ষ্য রেখে রাজনীতি করেন, কোনো সরকারের বা কোনো অন্য কারো আশীর্বাদ পুষ্ট হয়ে অন্য কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা উদ্যোগ নেবেন না বলে আশা করি। এই দলটি যারা গঠন করেছে, আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর বিপরীতে যে তাদের নিজেদের একটা জায়গা করে নেয়া, এটার জন্য একটা সময় দরকার, প্রস্তুতির দরকার, সাংগঠনিক কার্যক্রম বিস্তৃতির ব্যাপার। তো সব কিছু মিলিয়ে আগামী নির্বাচনে তারা একটা শক্তি হিসাবে আবির্ভূত হতে পারে, কিন্তু একেবারে চালকের আসনে যাওয়ার মতো অবস্থা তৈরি হবে কিনা এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। নতুন দলে বিভিন্ন মত ও পথের মানুষ সামিল হলেও এদের ধরে রাখাটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করেন বিশ্লেষকরা। এখন তাকে নিজের জায়গা করে নিতে হবে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। কোনো বাহানায় দেরি না করে চলতি মাসে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকার প্রধানকে আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, যারা গণপরিষদ নির্বাচনের কথা বলছেন তারা না বুঝে অথবা গণতন্ত্রকে বিলম্বিত করতে চাচ্ছেন। নতুন দলকে স্বাগত জানালেও তাদের রাজনৈতিক দর্শন নেই বলেও মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিপোর্ট মিরাজ হোসেন গাজীর। গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ত্যাগ এবং সংগ্রাম শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভায় বিশিষ্ট নাগরিকরা বলেন, বেগম খালেদা জিয়ার সরকারের সময় দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছিল, কিন্তু বিগত 15 বছর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, বেগম খালেদা জিয়া দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে জুলুম নির্যাতন সহ্য করেছেন, কিন্তু আপোষ করেননি। বিএনপি সবসময় বাংলাদেশের পক্ষের শক্তি হয়ে রাজনীতি করে বলেও মন্তব্য করেন নেতারা। তারা বলেন, বিএনপিকে নিয়ে যারা মিথ্যাচার ও অপপ্রচারে লিপ্ত রয়েছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। উনারা একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা যে তৈরি করতে চাচ্ছি, এরশাদ, জিয়াউর রহমান এইভাবে নিয়ে আসতে চাচ্ছেন, কিন্তু এটা যে ঠিক নয়। জিয়া যে অন্য মাত্রা, অন্য কিছু, জিয়া একটা রাজনৈতিক দর্শন দিয়েছেন। আজকে অনেকে রাজনৈতিক দল করছেন, সমস্ত কিছু করছেন। আমি কালকে নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম, অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এ সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। কদিন ধরে তারা শুরু করেছে ব্যানার ধরার নাকি 5টা লোক আমাদের ছিল না। তোমাদের বোঝানোর জন্য বলছি, তোমরা যেমন একদিন ডিবি রিমাইন্ডিং নিয়ে তোমরা তোমাদের কর্মসূচি প্রত্যাহার করেছো, আমাদের মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে ডিবিতে নিয়ে যে রিমাইন্ডে নিয়ে আমাদের উপর এমন কোন অত্যাচার নাই যা করা হয় নাই। কর্মসূচি প্রত্যাহার তো পরের কথা, দলের বিরুদ্ধে একটি টু শব্দ, আমাদের নেতা নেত্রীদের বিরুদ্ধে একটি টু
শব্দ আমাদের মুখ দিয়ে উচ্চারিত হয় নাই, করতে পারে নাই তারা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণ অভ্যুত্থানে পতন হওয়া কোনো সরকার ও রাজনৈতিক দল সেই দেশে আর রাজনীতি করতে পারে না, আওয়ামী লীগও পারবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থান কি মেম্বার চেয়ারম্যান ইলেকশনের জন্য হয়েছিল? দেশে পৌরসভা উপজেলা চেয়ারম্যানদের নির্বাচনের জন্য কি 5ই আগস্ট হয়েছিল? তাহলে তারা কেন শুধু মেম্বার চেয়ারম্যান ইলেকশন নিয়ে আগে হবে এই দাবি তুলছে? মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে অতি শীঘ্র জাতীয় সংসদের রোডম্যাপ প্রদান করতে হবে, নির্বাচনের রোডম্যাপ। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক গণতন্ত্রের পথ বন্ধ হয় বা দীর্ঘায়িত হয় এমন কোন রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত থাকতে সকল দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বাইক ইউনিয়নের পটিয়া সীমান্তে এই ঘটনা হয়। নিহত আলামিন ভারতের সীমান্ত ঘেঁষা দক্ষিণ পটিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, সীমান্তে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে বিএসএফ, এতে আহত হন আলামিন। এক পর্যায়ে সেখান থেকে তাকে নিয়ে যায় বিএসএফ। শুক্রবার রাত 9টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি। এদিকে 22 ঘণ্টা পর শনিবার বিকেলে 5টায় আলামিনের লাশ ফেরত দিয়েছে বিএসএফ। নজরদারি বাড়ানো হয়েছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় প্রস্তুত বিজেপি। শনিবার উখিয়া ট্রেনিং সেন্টারে পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিগত কয়েক বছর মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ, অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ, মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ যে কোনো অপরাধ দমনে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এই সময় বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সীমান্তে বাংলাদেশের হত্যা, আহত ও আটক বন্ধের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে ঢাকার পক্ষ থেকে। সীমান্তে হত্যা বন্ধ না হলে বিজিবি আরও কঠোর হবে বলেও জানান সংস্থাটির প্রধান। ছিনতাই, মাদক ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে টঙ্গীর মাজার বস্তিতে যৌথ বাহিনীর অভিযানে 60 জনকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত এই অভিযানে অংশ নেয় সেনাবাহিনী সহ র্যাব, বিজিবি, পুলিশ ও এপিবিএন এর বিপুল সংখ্যক সদস্য। এ সময় বস্তির বিভিন্ন ঘরে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র, মাদক ও মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। এছাড়াও বিভিন্ন অপরাধে জড়িত থাকার সন্দেহে আটক করা হয় 60 জনকে। রাজধানীর উত্তরা সহ শিল্পাঞ্চল টঙ্গী অপরাধপ্রবণ এলাকা হয়ে ওঠায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে যৌথ বাহিনী অভিযান চালায়। ভারতের রাজধানী নয়াদিল্লি ও এর আশপাশের এলাকায় বসবাসরত সকল অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের বিতাড়িত করতে দিল্লি পুলিশকে নির্দেশনা দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার মন্ত্রণালয়ের কার্যালয়ে দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। দিল্লির যেসব কলোনিতে বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীরা বসবাস করে, এ সময় এলাকায় তল্লাশি চালাচ্ছে ভারত প্রশাসন। ভুয়া নথিপত্র শনাক্ত করা গেলে তাদের শীঘ্রই দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। একইভাবে যারা এই অবৈধ দখলদারদের থাকার ব্যবস্থা করেছে এবং যারা তাদের ভুয়া কাগজপত্র অর্জনে সহায়তা করেছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভারতের শীর্ষ কর্মকর্তারা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। শুরু হলো পবিত্র মাহে রমজান, পবিত্রতা রক্ষার আহ্বান ধর্ম উপদেষ্টার। বাজারে উত্তাপ, মিলছে না সয়াবিন তেল, লেবু শসার আকাশ ছোঁয়া দাম। এবার নিত্যপণ্যের দাম কম দাবি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির। 3 মাস পেছাতে পারে নির্বাচন, জানালেন আবারও। আগামী নির্বাচনেই বড় ক্ষেত্র তৈরির সম্ভাবনা নেই নতুন দল এনসিপির। অভিমত বিশ্লেষকদের, কারো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলে মুখ থুবড়ে পড়ার আশঙ্কা। কসবায় বিএসএফ এর গুলিতে বাংলাদেশি হত্যার কড়া প্রতিবাদ বিজেপির। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে সকাল 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।